বিখ্যাত ছবি আমাকে দেখতে হবে গিয়ে পাশে তারা একটা সেলফি দেখা যাবে এই লোক আমার মোনালিসা সেই জন্য না কারণ আমার দেখতে ভালো লাগে এবং অনেক বেশি ছবি দেখার কারণে যে কারণে আমার পারিবারিক কাজও আছে মাইনরিটি আমার ছোট মানুষের আর্টিস্ট মোটামুটি হয়তো আমাদের পরিবারে এগুলোর জন্য এক ধরনের ভালোবাসা আছে সেই জন্য কাজেই এই শিল্প এই মাধ্যমটার জন্য আমাদের ভিতরে একটা শখ করা আছে ওইগুলো থেকে ভালো লাগে দেখে মোটামুটি ভালো দেখি বারবার কাজে এখানে এসে আজকে প্রথম যখন আমি ভিতরে ঢুকলাম কারণ আমি তো এই ছবিটার জন্য আমাকে নিজে পাঠানো হয়েছিল আমি আজকে দেখি নাই এখানে এসে যখন আমি দেখলাম এগুলো দেখি আমি মানে রীতিমতো একটা ধরনের আনন্দের একটা ধাক্কা আমি খেয়েছি কত সুন্দর মানে আমি ঠিক জানি ব্যাখ্যা করতে পারবো আমার হয়তো ব্যাখ্যা করতে পারবে একটা হতে পারে যে খুব মানে অনেক সুন্দর যখন সবসময় রঙিন ছবি থাকে তার জন্য আমার এখানে ভালোবাসা আছে আমি যখন সিস্টেম হিসেবে প্রথমবার দেখতে গিয়েছিলাম তখন তাদেরকে ব্রাউনি হিসেবে ভাবতো সবাই তাকে ব্যাখ্যা করেছে ভাগ বলতে জাপানিদের পরিষ্কার করে ঝকঝকে রঙিন ছবি বার করে যাচ্ছে আমার কি আনন্দ কারণ আমি তো ঝকঝকে সুন্দর রঙিন ছবি দেখতে ভালো লাগে তারপর আমি যখন দেখি প্রথম পরে হেনরি মাসের গোলা আমি গোলাপ বলতে আমি ওনারটাই বুঝি আর কিছু বুঝি না ওনারটা যখন আমি দেখলাম যে কাগজ থেকে আটাতে চলে যায় এত সুন্দর ছবি বাগান আমি আমাকে তাকিয়ে আমাদের নিউরোদমনের প্রথম কবিতা বলে তৃতীয় কবিতার বইটা মনে হয় মাতিসের ছবি দিতে হবে আমার মানে বলা যায় জ্ঞানে ঢুকে দেখে আমার খুব ভালো লাগছে প্রথমত এত সুন্দর একটা সস্তা পাচ্ছে আর দ্বিতীয়ত জানতাম একটা কাপড় দিয়ে করা কাছে এসে যখন দেখলাম একটুখানি ধুয়ে যেটা দেখা যাচ্ছে আমি মানে মোটামুটি একজন মানুষ কতটুকু পরিশ্রম করে যাচ্ছে আর তার কল্পনা শরীরটা ভালো ছিল না তার ভিতরে বসে দিতে করেছে আমি আপনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর ছবি আমাদের উপহার দেওয়ার জন্য আমি জানি না আগে থেকে দিয়ে নাকি ছবির মাধ্যমে না যদি না হয়ে থাকে আমি বলবো আপনাকে স্কুল তুলে তাহলে আমাদের পাশে থেকে শেখান যেটা এইভাবে করতে পারি বড় বড় শিল্পীরা আছে ওনারা ব্যাখ্যা করতে পারবেন আমরা ব্যাখ্যা করার সুযোগ নাই আমি দেখেছি ওনার বন্ধু বাস্তব করেছেন
কোথায় রয়েছে আমি প্রায় 40 কিংবা 45 বছর ধরে চিনি, কিন্তু আমার দুর্ভাগ্য হলো মাত্র গত বছর সে আমাকে মঞ্চ থেকে ফোন করে বললো তার স্বামী আছে শিশির, আমার বন্ধু মানুষ এখন দেখতে ছবিগুলো কিনবো, তার সাহসটা টাকা অত টাকা। আমি বাসায় গিয়ে দেখে অবাক হয়ে গেলাম। আমি আশা করিনি যে কাপড় কেটে কেটে ধৈর্যের সঙ্গে তার ওষুধটা নিয়ে যা কাজ করি এটা অবশ্যই করবে। বলার পর এখন শিশির আসলে হয়তো বলবেন, শিশিরও আমাদের বলে সাহস রাখবো, অবশ্যই লাগে। এরপর থেকে শিশির রাত্রে কিনে খেতে শেষ পর্যন্ত আসতে চমৎকার প্রদর্শনী নামাল। যেভাবে ভালো করে বুঝে না বুঝে জাফর ইকবাল বললেন যে তার ভেতরে একটা ধাক্কা লাগছে, এটার ওটা আশঙ্কা, এই কাজ ভালো হবে না, ধাক্কা দিলে দেখা। আর সবথেকে বড় জিনিস হচ্ছেন আমার মেম্বার, আমার প্রিয়জন 40 বছর অন্যান্য শিল্পী আসছেন। এইসব কারণে আমার মনে হয় ভালো ভালোই হবে। নানা করে পরিচালনের নামটা কিন্তু শেষ পর্যন্ত এরপরে ইনজেকশন আশা করে দেখবেন এই ইনজেকশনের ইম্প্যাক্টটা কী হয়। আমি ধরে যাচ্ছি যে এরপরেই হবে টরন্টো কিংবা মন্ট্রিয়ালের অনেক আমি আমার বলার একটা সুরঞ্জনকে একটু দিচ্ছি। আমি সুরঞ্জনা, তুমি মানে নার্ভাস যেটা বলতে পারো ধন্যবাদ সবাইকে। আলিয়াস প্রসেস এটা আসলে আমার একেবারে শৈশবের স্মৃতি। আমি লেট 1970s ফার্স্ট ইয়ার French movies. From now on, I'm frequently coming Alias Forces. Oh, Forces. I Forces. Merci. So, এই ছবিগুলো সঙ্গে আমাদের নানান রকমের যোগাযোগ আছে। প্রথম কথা হচ্ছে যে স্টিচ বা কাঁথা একান্তভাবে এটা ওমেন্স আর্ট বা এমব্রয়ডারি কুইট, যেটা আমরা ইংরেজিতে করা হচ্ছে নকশি কাঁথা বা নর্মাল কাঁথা, এটা হচ্ছে নারীর শিল্প। আর নারীর ধৈর্যশীলতার একটা বড় ব্যাপার কাজ করে তার শিল্পবোধের সঙ্গে কাঁথাগুলো, এবং কাঁথার সঙ্গে সম্পর্কিত আমাদের নিবিড় সম্পর্ক আছে, যেমন কোলাজ বা কাপিস্ট্রি এগুলোর সঙ্গে যেমন যোগাযোগ হচ্ছে। আজকে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আলিয়াস প্রসেসে যে ফরাসিতে কিন্তু কাপিস্ট্রির জন্য ভুবন বিখ্যাত, তাদের মতো কাপিস্ট্রি তৈরি করতে পারে। এই বায়ু ক্যাথিড্রালে যে কাপিস্ট্রি আছে সেই মিডিয়া ভিলেজে আমি দেখেছি বায়ুতে গিয়ে, সেটা তুলনাই হয়, দেখা উচিত থাকে, সব বইতেই থাকে। আর এখানে যেটা হচ্ছে আমাদের তো একটা ফ্যাব্রিক্স এবং সুতা এবং কাপড়ের একটা বাস্তবতা তৈরি হয়েছে, যে বাস্তবতার সঙ্গে আমাদের উন্নতির সম্পর্ক, আমাদের নিবিড় সম্পর্ক। কারণ হচ্ছে যে গার্মেন্টস তার সঙ্গে মধ্য দিয়ে সেই কাপড়ের মধ্য দিয়ে কাপড়ের অভিজ্ঞতা হয়েছে আমাদের। আমরা বিশ্ব দেখেছি, ফ্যাব্রিক দেখেছি, ইত্যাদি। আর তাছাড়া আমার ট্রেডিশনালি নানান ধরনের স্টিচ আছে। এখানে আপনি দেখতে পাবেন অনেক ধরনের স্টিচ, স্টিচগুলোর মধ্যে বিশেষ করে ছোটো স্টিচ যেগুলো আছে, লিক স্টিচ বলে থাকে, লিক 4 এলিমেন্টস আছে। তো একটা হচ্ছে 4, আরেকটা হচ্ছে মোটিভ, আর আরেকটা হচ্ছে পার, কাপড়ের পার। তো এই যে আমরা ছবি দেখছি ইনফ্যাক্ট এগুলোও কাঁথার মধ্যে, যেমন কাঁথার শাড়ি থেকে হয়, পুরো শাড়ির ধুতি থেকে হয়, এখানেও ঠিক এক ধরনের রিসাইক্লিং আছে। কাঁথা কিন্তু রিসাইক্লিং আছে, এটাও রিসাইক্লিং। তিনি কিন্তু কাপড় পেয়ে সেই কাপড় দিয়ে আবার শিল্প তৈরি করেছে। কাপড়ের কোনো প্রয়োগ হচ্ছে, আবার সেটাকে নিজেকে অ্যারেঞ্জ করতে হয়েছে। সুতরাং এই কোলাজের ব্যাপারটা তো বিপ্লবে বললেন যে মানুষের কোলাজের কথা, সেটা আমিও দেখেছি, খুবই মজা। নিচে গিয়ে দেখেছিলাম আমি ক্যাথিড্রালে, সেই সবচেয়ে সুন্দর সেখানে।
তো এই দিক দিয়ে দেখতে গেলে বায়ু ক্যাথিড্রালের এই সেই সব জিনিস দেখা এবং এখানকার এটা দেখার মধ্যে একটা বাংলাদেশ ভারত আর বাংলাদেশ ফ্রান্স একটা ঐক্য আছে বলে আমার মনে হয়, সে একটা সম্পর্ক আছে। এটার বড় কারণ হচ্ছে যে দীর্ঘদিন শিশির অর্থাৎ ফরাসি শিশির আইনগতভাবে যে সুরঞ্জনার হাজবেন্ড, সেই শিশির এবং সুরঞ্জনা ওরা যখন প্যারিসে ছিল অনেকদিন আগের কথা, আমি কিছুদিন মধ্যে বাসায় ছিলাম তখন। তো সেই সময় সুরঞ্জনা সুস্থ ছিলেন, তারপর সময় তার অসুখ হওয়ার জন্য তিনি বসে যান এবং দীর্ঘদিন তাকে ঘরবন্দি থাকতে হয় এবং ওই অবস্থায় তিনি আঁকেন। তার ওই ধৈর্যের ব্যাপারটা অনেক সময় মনে হয় ওই ইসের মতো, পেনিলোপের মতো, বুঝছেন 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 অপেক্ষা করেন। পেনিলোপ মানে কিন্তু শুরু যে গেল, তো সেই জিনিসটা পেনিলোপের প্যাশেন্স বা পার্সিভারেন্স এখানে খুব কাজ করে, এইভাবে কাজ করার জন্য এটা হয়তো খুব করা কম্পিটিটিভ অনেক বেশি। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে যে কিছু নন মোটিভ থাকে যেগুলো আমরা প্রায়শই দেখে থাকি মেয়েদের থ্রিপিসের ছেলেদের খাদ্যের মধ্যে ওইটার একটা কম্পোজিশন হচ্ছে, কম্পোজিশন কাজ করেছে, কিন্তু ওখান থেকে বেরিয়ে এসে যে কাজগুলো হয়েছে এখানে ফ্রি এবং শুধু ফ্যাব্রিক্স দেখাচ্ছে এর বিপরীতে, তখন আমরা বুঝতে পারি একটা কাপড় কত সুন্দর হতে পারে। অর্থাৎ এই যে রংটা দেখানো, বডিগুলো যে রিলিজ দেওয়া, সেখানের মধ্যে দিয়ে তার এই মিডিয়ার ব্যবহারটা, মিডিয়ার যে কতভাবে ব্যবহার করা যেতে পারে সেই শৈল্পিক যোগ্যতা প্রকাশ পেয়েছে বলে আমার মনে হয়। তার চেয়ে বড় কথা একটা, এই ছবিগুলো দেখলে বোঝা যায় কেন জানি বাঙালির করা এটা ঝুঁকিয়ে রাখা বলে আমার কাছে মনে হয়েছে। এটা কখনোই ওখানে যাবে না, কারণ এটার পেছনে হয়তো আমাদের মনের মধ্যে যে একটা ডেকোরেটিভনেস আছে, সেই ডেকোরেটিভনেসটাই ট্রান্সলেটেড হয়ে যায় কোনো না কোনোভাবে, যেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। যেমন আমরা কথা বলছি, দাঁড়িয়ে আছি, সব কিছুর মধ্যেই তো আমার জেস্টার পোস্টার সব কিছুর মধ্যেই বলে দেবে আমি এই দেশে, শুধু দেশের একটা ব্যাপার অবশ্যই আছে। আমি তো ধন্যবাদ জানাই এই জন্য যে সুরঞ্জনা যে একজন শিল্পী অর্থাৎ ভিজুয়াল আর্টিস্ট, এটা আমি তো কখনো তা প্রমাণ নাই, আমি তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং তিনি এতগুলো ছবি যে এতগুলো শিল্পকর্ম যে করেছেন, আরো অনেক কাজ আছে। আমি কয়েকদিন আগে তার বাসায় গিয়েছিলাম, প্রচুর কাজ আছে। এত কাজ করার পেছনে এগুলি খেয়াল এত কাজ করাতে পারবো না, সাধনার জায়গা আছে, সেই সাধনা অব্যাহত থাক আমি এই আশা করব এবং আমাদের শিল্পচর্চার এই মাধ্যমে ব্যবহারের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এই প্রদর্শন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। খুব ভালো, আমার বলার আগে মঈনুদ্দিন খানের বলাতে সব বলে দিয়েছেন, আমার কিচ্ছু বলতে হবে। আমি সুরঞ্জনাকে অভিনন্দন জানাই এবং ও একটা দৃষ্টান্ত যে কি করে ব্যথাগুলো সময়কেও উতরানো যায় এবং সেটা একটা শিল্প মাধ্যম। আর ও কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাপ্রাপ্ত শিল্পী না। এখন এই শিশিরদা উনি প্রাতিষ্ঠানিক, উনিও ছবি আঁকেন, তাদের একটা সন্তান সেও ছবি আঁকে রেখে তার এবার আগে বই বেরিয়েছে। আর শিশিরদা তো অনলাইনে ব্যস্ত থাকেন, নিজের ছবিও আঁকেন, কার্টুনও করেন। আমাদের মুশকিল হলো আমি কার্টুন করলে মানে ও শীত আপনার কার্টুনকে দেখতাম, আর কোনো শিশিরদার কোনো লেখা পত্রিকা উঠলে শিশির তুমি লেখো, এত সুন্দর লিখতে পারো। এই বিড়ম্বনার মধ্যে সুরঞ্জনা, এই বিড়ম্বনার মধ্যে সুরঞ্জনা আমাকে ডেকে নিয়ে কাজগুলো দেখিয়েছে। দেখার পরে আমি নিজেই মানে খুব অবাক হয়ে যাই। তো আমি কেন অবাক হলাম সেই ব্যাখ্যাটা অনেকদিন খালে দিয়ে দিয়েছে, সুতরাং এই ব্যাখ্যা দেওয়ার অবকাশ নেই। তবে যেটা বলা দরকার সেটা হচ্ছে যে ওর এই প্রদর্শনী, এই যে প্রাতিষ্ঠানিক চর্চার বাইরে অনেক শিল্পী কিন্তু আছে সারা পৃথিবী ব্যাপী, ওর নাম বলতে গেলে খালেদ ভাইয়ের মতো অনেক বলতে হবে। তো সুতরাং অনেকেই জানে, সবাই জানে, তা তো বটেই। আমাদের ভালোই কাটবে, হ্যাঁ উনিও আঁকেন।
আর মনির স্যারকে আজকে এখানে পেয়ে মানে মানে একটা থাকে না একটা অনুষ্ঠানের একটা পূর্ণাঙ্গ রূপ, সেটা কারণ স্যার তো কম বয়স লাগে, স্যার যে সময় দিতে পারছে, স্যার বাসায় যে কাজ দেখেছে সেটা স্যার বলবেন। তো এই আমাদের সমস্যাটা হচ্ছে কি, আমরা যারা শিক্ষক তারা খালি ভুল ধরি। আমি সুরঞ্জনার কাজ ধরে দেখে ওই সাজেশনগুলো দিয়েছিলাম, ও ঠিকঠাক সেটা গ্রহণ করেছে। তারপর থেকে আমি মনে হচ্ছে না দিলেই ভালো। এই শিক্ষকদের এই বিড়ম্বনে একটা স্বভাবগত সমস্যা আছে। তো চমৎকার একটা প্রদর্শনী শেষমেশ, এবং এটার কৃতিত্বের দাবিদার এই শিশিরদা মানে পেছনে না থাকলে, যেমন আমি একজনের কথা বলি, এটা অনেকেই জানে, ভারতে মানু পারেখ নামে একজন বিখ্যাত শিল্পী আছেন, আর একজন তার স্ত্রী মাধবী পারেখ। মাধবী পারেখ একেবারে গুজরাটের অত গ্রামের এই যে নকশি কাঁথা টাথা এই সমস্ত করতেন। যখন তাদের বিয়ে হলো, মাধবী পারেখ মানে অন্তঃসত্ত্বা, সেই সময়টাতে মানু পারেখ কিছু কাগজ রং মাধবী পারেখকে দিলেন। সেই যে মাধবী পারেখ শুরু করলেন, এখন মাধবী পারেখের নাম অনেক নিচ্ছে, তাই না? মানু পারেখের নাম অনেক, মাধবী পারেখ হচ্ছেন একটা লিডিং, মানে এত সেলিব্রিটি চিন্তা করা যাবে। তার কাজ এত এত ডাইনামিক, এত মানে ভালো মন্দের ব্যাপার না, জিনিসটা হচ্ছে কি একটা সৃষ্টিশীল। ভালো মন্দ ব্যাপারগুলো খুব ক্রিটিক্যাল, এগুলো বলা উচিত না, কিন্তু ইউনিক কথাটা বলা যায়, অপূর্ব, এটা আগে কখনো দেখিনি। কেন? যেটা সবাইকে হয়তো আরে আমিও তো এরকম ভেবেছিলাম, করলো কি করে, এই জিনিসগুলো কি ইউনিক করে। তো এগুলো শিল্পীরা এই কৃতিত্বটা যখন পায়, তখন তাদেরকেই আমরা বড় শিল্পী হিসাবে, মানে ওই এক দৃষ্টান্ত, মানে ওই ধরনের শিল্পী, সব শিল্পীদের নাম বলি। আমি যেমন মানু পারেখের সাথে আমার, তারা কলকাতায় ছিল, বাংলা ভালো জানে, তাদের মেয়ে যে অন্তঃসত্ত্বা, সেই মেয়ে আমার বন্ধু মনীষা পারেখ, সেও আর্টিস্ট। তো কথা হচ্ছে সব মিলে এই জিনিসগুলো, এই যে সুরঞ্জনা যে ব্যথাগুলি, যেই প্রদর্শনীর যেই শিরোনাম ব্যথাগুলো চারু, তো এইটার ওই আরো টেক্সট আছে ওখানে, করে সবাই এত বলার দরকার নেই। তবে অভিনন্দন, মানে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন সুরঞ্জনাকে। আর আপনারা যারা আজকে আসবেন, আপনারা সবাই অন্যদেরকে বলবেন এই প্রদর্শনী দেখার। সবাইকে ধন্যবাদ। আমি আমার সবাইটা আরো বুঝতে দেখছি বলতে চান না, তাহলে আমাদের হ্যাঁ ঠিক আছে। ধন্যবাদ। Gracias. Thank you very much for the beautiful unique. আমি বলবো যে কাপড় আমাদের গার্মেন্টসের আস্তে আস্তে নকশিকা জাতি, তো যে আমাদের কারেন্ট সাধারণ কাপড় দিয়ে কাপড়ের আগে কিন্তু অন্য ধরনের কনসেপ্ট চলে আসে, পেন্সিলের যেমন ছবি আছে, একটা মিডিয়ার সাথে এক ধরনের ছবি যায়, তেল রং, জল রং, স্ক্রিন, বড় মিডিয়া আছে। তো এই যে সাধারণ আমাদের ঐতিহ্য ছিল আগে, সেইটাকে মনে রেখে তারপর প্লাস্টিসিটি বলে, যেটা আর্টের একটা বেসিক কন্টেম্পোরারি আর্টের ল্যাঙ্গুয়েজে। তো আমি সত্যি অবাক যে কাপড়, এই যে ব্যাগ ছবিগুলো কাপড়, কিন্তু এটা পেইন্টারের কিন্তু অনুভূতি বহিরভাগ বলা হবে না, এটা কোনো ক্যাশমেন্টের কাজ নাই। ক্যাশমেন্ট হয়ে যায় যখন কাজটা অতিরিক্ত হয়ে যায়। আমরা
আমরা ছবি আঁকিয়ে আসছিলাম, কিন্তু ছবি কোনোদিনই শেষ হয় না। 20 বছর শেষ হবে না একটা ছবি। এখন ছবি জানি না কোন সময় ছবিটা শেষ হবে। এক সময় আসলে আমরা নিজেরা ফিলিং আর অন করি, কারণ ওইখানে ছবি শেষ। এক ভাই বললেন, আগে বললেন যে ছবি কোনোদিন শেষ হয়। অনেক সময় আনফিনিশড মানি, অনেক সময় দেখা গেছে আমরা কমপ্লিট বলি ছবিটা কমপ্লিট হয়ে গেছে, তারপর সামনে আনফিনিশড আনফিনিশড এটা আলাদি করা বা এইখানেই আর্টিফিশিয়াল ছবি শেষ। কিন্তু অনেক সময় আনফিনিশড ছবি মোর ইন্টারেস্টিং, কারণ সেখানে অডিয়েন্স নিজের কিছু বক্তব্য থাকে, সে তার অনুভূতি নিয়ে আসে এই সায়েন্স ফিকশন। তো ওটা না যে আমাদের সাহস, আমি বলবো না সাহস, তারপর নিজ হাতে যে স্টিচিং করা, এবং স্টিচিং করার প্রতিদিন দেখলাম যে ডাইরেকশন এটা ঠিক না হলে পারতাম না। অনেকে যদি করার তো যে গ্রামের করার দরকার ছিল না। এখন বহু প্রোডাক্ট আছে যেগুলো কাপড় রাখে, আঠা আছে, বহু ধরনের গ্লু, বহু ইভেন্ট আছে, কিন্তু এটা কথাটা যেটা ক্লাসিক্যাল জিনিস যেটা, এটার সাথে স্টিচিং ভালো হবে এবং সেটা রেখে এবং নিজ হাতে করে। এবং তারপর তার যে আর্টিস্টের কনসেপ্ট, যে এটা জঙ্গল কোনো দেখি না আমি, স্পেস ছবিটা, স্পেস ফর্ম হারমোনি কালার যেগুলো হয় আর কি, সেটা অত্যন্ত ভালোভাবে এক্সপ্রেস করতে, যে বিশেষ করে কতগুলো ছবি আমি আগেও দেখলাম, যে ছবি যে অতি সাধারণ ব্ল্যাক ছবি, যারা সব ছবি সুন্দর ভিতরে ছবি, সেসবের জন্য তারা হঠাৎ করে জাস্ট ব্ল্যাক দাগ, এটা কালিতে হইতে পারতো বা অন্য পেন্টিং হইতে পারতো, কিন্তু এই মেটেরিয়াল দিয়ে করাতে এটা সাধারণ আর্টিস্টে করতো না। কিন্তু এই মেটেরিয়াল দিয়ে আমরা এইসব কলেজ করতে গিয়ে আমরা যাই বহু রঙিন কাপড় নিয়ে, মানে আসলে এই টেকনিকে ছবি জন্ম হয়। সেই হিসাবে যে পেন্টিং ওই আগেও দেখলাম, ওই অনেক অনেক আশীর্বাদ বলেই সারা এটার কন্টিনিউটি যে ছবিগুলো, এবং তাতে ছবিগুলো অনেক বিভিন্ন টাইপের, তো বিভিন্ন ধরনের আপনার কিন্তু আইডিয়া চলছিল। ছবিটা আসলে কি ওই টাইপটাকে ধরে রাখা ছাড়া আমরা যে সময় ছবিটা আঁকি বা করি, সঞ্জনাও যে ইয়াটা নিয়েছে তাদের ইয়াটা মিডিয়াটা সিলেক্ট করছে, তার কাছে একই আমরা ছবি একে লিখে, কেউ আগে পেন্সিলে, কেউ আছে অয়েলে করে, কিন্তু বেসিক্যালি ভাবনা কিন্তু টেকনিকের সাথে কিন্তু চেঞ্জ করতে। তো সেইটা সঞ্জনা খুব পারদর্শী এবং সেরকম সেই জন্য আমি বলবো যে তোমার ক্রিয়েটিভিটি ভেরি স্পেশাল, এবং নিজের একটা দুনিয়া তৈরি কিছু পারত কারণ আমরা যখনই আঁকি থাকে বলে বিকাশি আঁকবো, নিরোহী করে গেছে। হ্যাঁ, তারপর কি আমরা ওদের কাছে যেতে হয়, আবার আমরা দেখি ইনফ্লুয়েন্স থাকবে, এটা বয়াও খেলা শেষ হয়ে গেল। যাই হোক আমিও কিন্তু মানুষ বহু ইনফর্ম আর্ট জগৎ হ্যাঁ, একটা মানুষ মানে দুনিয়ার সব দেখা সম্ভব।
আসলে ওই she's doing it for the last 10 years, more than 10 years. So in 2014, she became paralyzed and she stayed paralyzed for 1 year. So she had nothing to do, so then she started to do something. Then এভাবে গত 10 বছরে এই কাজগুলো চলছে। Then আমরা ফ্রান্সোয়াকে we call François, my Shishi and Sandeep, and they said, okay, this is you can show. তখন আমরা সাহস করে that we had the courage to show it at Alias Sponsor. Now why Alias Sponsor? Because Alias Sponsor is our life. I am with Alias Sponsor for 45 years. And by again 50 years. Alias Sponsor is our life. So we do something, we will always start it at Alias Sponsor. So that's why we did it here. So আমরা অনেক ধন্যবাদ দিচ্ছি স্যারকে, আমাদের দুলাল ভাই, সবাইকে যে আপনারা এসেছেন এই কাজটাকে দেখছেন এবং জানেন না এটা আর্ট হয়েছে কিনা বা তো কিছুটা হয়েছে। সুতরাং এই ধন্যবাদ দিয়ে আমি আমার মনে রেখে একটা চাকরি শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আপনারা এখন ছবি দেখা, ছবি উন্মুক্ত, আগুন মুক্ত ছিল।